This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রাক ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সেনা কর্মীর চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো এবার পুলিশ। কর্তব্যরত সার্জেন্টের অভিযোগের ভিত্তিতে এফআইআর রুজু করা হলো। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়। এই মুহূর্তে এই সংক্রান্ত কি আপডেট হচ্ছে? মানে দীর্ঘক্ষণ একটা আলোচনা হয় কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে, সেনা আধিকারিকদের, তারপর তার ট্রাক ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই অভিযোগটা কিসের ভিত্তিতে? শর্মিষ্ঠা, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে আজ সকালে রাইটার্স বিল্ডিংয়ের সামনের রাস্তা ধরে যখন কলকাতার পুলিশ কমিশনার তিনি গাড়ি নিয়ে লালবাজারের অভিমুখে যাচ্ছিলেন, সেই সময় ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে ফোর্ট উইলিয়ামের অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক আচমকাই রাইট টার্ন নেওয়ার চেষ্টা করে। আর সেই পরিস্থিতিতে বা এই যে ঘটনা, এই ঘটনাতে কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি বড়সড় একটা দুর্ঘটনার সম্মুখীন হতে পারতেন। সেই বিষয়টাকে নিয়ে আমরা দীর্ঘ টানাপোড়েনের পরিস্থিতি দেখেছিলাম, এবং এখন যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে ফোর্ট উইলিয়ামের ওই যে ট্রাক বা ভারতীয় সেনার যে ট্রাক, সেই ট্রাকের যিনি চালক ছিলেন তার বিরুদ্ধে এবার মামলা দায়ের করা হয়েছে বা এফআইআর দায়ের করা হয়েছে। হেডকোয়ার্টার ট্রাফিক গার্ডের একজন সার্জেন্ট তার তরফ থেকে লিখিতভাবে হেয়ার স্ট্রিট থানাতে যে মামলা রুজু হয়েছিল বা অভিযোগ দায়ের করা হয়েছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ধারাতে 281 বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার যে 281 সেকশন রয়েছে বা ধারা রয়েছে, র্যাশ ড্রাইভিংয়ের ধারাতে মামলা রুজু করে বা এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। যদিও এটি জামিনযোগ্য যোগ্য ধারা এমনটা আমরা জানতে পারছি, তবে এবার কিন্তু এই যে দীর্ঘ টানাপোড়েন তার পরবর্তীতে এবার সেনাবাহিনীর গাড়ির চালকের বিরুদ্ধে কলকাতা পুলিশের সার্জেন্টের করা লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হলো বা এফআইআর দায়ের করা হলো, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি। একদম সুপ্রিয়, তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল যখনকার কথা তুমি বললে, যখন গাড়ি আটকানো হয়, যখন সেনার ট্রাক আটকানো হয়, কলকাতা পুলিশের যারা ছিলেন, যেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন, তাদের সঙ্গে যে কথোপকথন, সেই পরিস্থিতি, সেই সময়কার ছবি আমরা দেখাচ্ছি। সেনা পুলিশের সংঘাত, সেনার গাড়ি যখন আটকে দেওয়া হয়, কারণ পিছনে নগরপালের গাড়ি ছিল, সেই কারণে হঠাৎ করে সেনার ট্রাক আটকে দেওয়া হয়েছে বলে জানানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে। আচ্ছা, আপনারা একটু আমাকে সময় দিন না প্লিজ। ভাই, আমরা একটু উপরে যাব না। আচ্ছা, ঠিক আছে, দূরে আছি। হ্যাঁ, সেনার তরফ থেকে একজন আধিকারিক এলেন। যে সেনাবাহিনী যারা রয়েছেন তারা মূলত কি ঘটনা ঘটেছে সেটা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছেন আবার, এবং পুলিশের তরফ থেকে যিনি রয়েছেন তিনি কিন্তু কি ঘটনা ঘটেছে, এরপর কি প্রসিডিওর বা একেবারে বিষয়টি নিয়ে কিন্তু দুজনের মধ্যে আলোচনার স্তরে রয়েছে। সব মিলে দেখা যাচ্ছে যে একেবারে যে রাস্তা, একেবারে রাস্তার ওপর সেই দুজনের মধ্যে কিন্তু কথাবার্তা হচ্ছে, এবং এই মুহূর্তে কিন্তু বলা যায় যে গাড়ি এখনও থানায় যায়নি, এবং অফিসার যারা রয়েছেন তারাও কিন্তু পুরো বিষয়টা এখনো কথা বলে যাচ্ছেন। স্বাভাবিকভাবে এই ঘটনা এবার এফআইআরও দায়ের হয়েছে সেনাকর্মীর ওই ট্রাক চালকের বিরুদ্ধে। এই নিয়ে বঙ্গ রাজনীতিতে চর্চা, আলোচনা শুরু হয়ে গিয়েছে। তিন রাজনৈতিক দলের প্রবক্তারা তারা কি বলছেন এবার শুনুন। তাকে এখানে থেকে উনি সময় নষ্ট করছেন, ওনাকে আসিফ মুনিরের কাছে যাওয়া উচিত, গিয়ে ওখানে গিয়ে তার পাশে দাঁড়ানো উচিত। যে ভারতীয় সেনা পাকিস্তানের সেনাবাহিনী থেকে পালায় না, অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনীকে গালওয়ানে কি করেছিল আমি সেটা রিপিট করতে চাই না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে পালাবে? মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক পদে বসে আছেন, তার জন্য কেন্দ্রীয় সরকারি যে কোনো সংস্থা সাংবিধানিক পদে বসে থাকা ব্যক্তিদের বর্গকে সম্মান দেয় সংবিধানের নির্দেশ অনুসারে। রাজ্য সরকার সেটা দেয় না। রাজ্যটাকে তো ওই জায়গায় পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যটাকে চরমতম জায়গায় পৌঁছে দিয়েছেন। সেনার গাড়িটি কোনো সিগন্যাল ছাড়া হঠাৎ ডান দিকে ঘুরতে গিয়েছিল, এবং সিপির গাড়ি কোনো ক্রমে সংঘর্ষ এড়িয়ে বেরিয়ে গেছে। মনে করে নিন যদি সংঘর্ষ হতো তাহলে এই অ্যাক্সিডেন্টের জন্য কে দায়ী নিত? সারা ভারতবর্ষের নিয়ম হচ্ছে রাজ্যের মধ্যে ট্রাফিক নিয়ম বা আইন শৃঙ্খলা সেটা রাজ্যের ব্যাপার, সেই নিয়ম সবাই মেনে চলবে, সাধারণ মানুষ মেনে চলবেন, আর্মিকেও মানতে হবে, সামরিক বাহিনীকেও মানতে হবে। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় তাদের যথেচ্ছাচার চলবে না। তো তাই জন্য পুলিশ সেই কাজ করেছে, তাদের বিরুদ্ধে মামলা করেছে। যে সেনা আমাদের দেশের গর্ব, যে সেনা দেশকে রক্ষা করে, যে সেনাকে আমাদের সকলের সাহায্য করা উচিত, যে কলকাতা ভারতবর্ষের ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার, যেখানটায় যে কোনো রাজনৈতিক দলকে কোনো কর্মসূচি নিতে গেলে পারমিশন নিতে হয়, এটা নিয়ম। আমি নিয়মও মানব না,
ধমকিও দেখাবো, ভয়ও দেখাবো, তাদেরকে পুলিশের কেসও খাওয়াবো। হয় তৃণমূল করো, না হয় বাংলা ছাড়ো। দিদিরা এই স্লোগান দিয়ে বসে, সেনা তুমি তৃণমূল করো, আর না হলে বাংলা ছাড়ো। দেখুন, গতকাল তৃণমূলে মঞ্চ করা হচ্ছে, তারপর থেকে অনেকে মনে করছিলেন যে হয়তো সংঘাত বেঁধে গিয়েছে, কিন্তু এরপর সেনা এবং পুলিশ মুখোমুখি হলো আজ সকাল 11টার ঘটনা। 11:15 TV9 বাংলায় খবর ব্রেক করে এই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, কিন্তু সকাল তারপর থেকে এখনো পর্যন্ত ঠিক কি হলো ঘটনাক্রমের দিকে নজর রাখুন। এই ট্রাকটি কিছু সময় আগে যখন ফোর্ট উইলিয়ামের দিক থেকে রিজার্ভ ব্যাংক হয়ে রাইটার্সের সামনে থেকে আসছিল, ঠিক সেই সময় তার এই গাড়িটির পিছনেই কিন্তু ছিল সিপির কনভয়, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার কনভয় ছিল। এবং যেটা অভিযোগ সামনে উঠে আসছে, এই গাড়িটি বিপজ্জনকভাবে ড্রাইভ করা হচ্ছিল, আর যার দরুন কলকাতার পুলিশ কমিশনারের গাড়ি একটা বড়সড় বিপদের সম্মুখীন হতে পারত। আর তার ফলে ঠিক এই জায়গাতে যখন এসে পৌঁছয়, কর্তব্যরত যারা ট্রাফিক সার্জেন্টরা ছিলেন বা ট্রাফিকের যারা অফিসিয়ালরা ছিলেন, তারা কিন্তু এই গাড়িটিকে ইতিমধ্যেই আটক করেছে। আমরা আরও দেখানোর চেষ্টা করব। গাড়িটির পাশাপাশি সেনা অফিসার যারা ছিলেন তারা এই মুহূর্তে এখানে রয়েছেন। हाँ, तो यहाँ पे पार्टीशन है। हमको तो ना ध्यान नहीं पड़ा कि हमको तो इधर ही जाना है, रेड लाइट है। अगर इधर खुल जाएगा तो गाड़ी इधर जाने वाला इधर चला जाएगा। একটা যে পরিস্থিতি, যে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই বিষয়টা তিনি এক প্রকার স্বীকার করছেন। তবে এখনো পর্যন্ত যেটা আমরা জানতে পারছি, যারা সেনার যারা অফিসিয়ালরা রয়েছেন, তারা ইতিমধ্যে ফোর্ট উইলিয়ামে তাদের যারা ঊর্ধ্বতন আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করছেন। থানায় নিয়ে যাচ্ছেন, সামনেই হেয়ার স্ট্রিট থানার একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি গেল, যে গাড়িতে একজন অফিসার রয়েছেন কলকাতা পুলিশের, এবং তার পিছনেই কিন্তু সেনাবাহিনীর এই গাড়িটিও রওনা দিয়েছে। অর্থাৎ প্রয়োজনে আইনি যে পদক্ষেপ, সেই পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানতে পারছি। भैया क्या डिसीजन है थोड़ा बता दीजिए भैया। हेलो, वो बताइए। गाड़ी बंद कर दीजिए ना। थोड़ा साइड करके गाड़ी बंद कर दीजिए, वो जाम हो रहा है। আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ফোর্ট উইলিয়াম থেকে ইস্টার্ন কমান্ডের প্রায় 2 থেকে 3 জন সিনিয়র অফিসিয়াল বা সেনার অফিসিয়াল যারা রয়েছেন তারা এসে পৌঁছেছেন, এবং এই মুহূর্তে যারা পুলিশের যারা অফিসাররা রয়েছেন কলকাতা পুলিশের, তাদের সঙ্গে সেনা অফিসাররা কথা বলছেন। সেনার যিনি অফিসার ফোর্ট উইলিয়াম থেকে এসেছিলেন, ইস্টার্ন কমান্ডের যিনি অফিসার, আমরা দেখতে পাচ্ছি তিনি আবার তার যে জিপসি গাড়িটি সেটিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ হেয়ার স্ট্রিট থানায় সম্ভবত যাচ্ছেন, সেখানে গিয়েই কথা হবে। कमिश्नर का गाड़ी था, वो आपको पता था? पुलिस कमिश्नर का गाड़ी था, पता था? वो हमको पता नहीं था, वो पता नहीं था। हम तो आ रहे थे, उस टाइम पुलिस लगा हुआ था, हमको पता था वो। लेकिन जब वहाँ पे हम लोग जब काट रहे थे, उस टाइम खाली अगर रोक देता तो हम वहीं पे रोक जाते। तो वही हम लोग टर्निंग करने के लिए जिससे मोड़ रहे थे, उसी टाइम जस्ट क्रॉस किया गाड़ी। এই মুহূর্তে একেবারে যারা অফিসাররা ছিল সেনার, তারা কিন্তু ভেতরে গেল। কর্তব্যরত পুলিশ অফিসার তিনিও ভেতরে গেছেন। স্বাভাবিকভাবেই কি ঘটনা ঘটেছিল, এরপর কি করণীয়, পুরো বিষয়টা এখনো পর্যন্ত কথাবার্তার পর্যায়ে রয়েছে এবং পুরো বিষয়টা কথা বলছেন